नमस्कार बंधुरा बिनाजिस किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। तो आज के आमी कुमड़ो शाक भाजिर एकटा रेसिपि बानाबो। तार जोन्नो कुमड़ो शाक देखुन आमी कुचिए निएछि और एखाने सरु सरु करे आलू आमी कुचिए निएछि। এই রেসিপিটা অনেক আগের রেসিপি, খুবই কম উপকরণে এটা তৈরি হয়ে যায় কিন্তু খুবই ভালো। দেখুন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি বড় সাইজের একটা, তেজপাতা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি 4টে আর 7-8 কোয়া আমি রসুন এখানে ভালোভাবে ছিলে নিয়েছি। তো এই উপকরণ দিয়ে যে আমি কুমড়ো শাক ভাজিটা বানাবো এটা খেতে খুবই ভালো লাগে, ভাতের সঙ্গে আপনি খেতে পারেন। খুবই কম উপকরণে এটা তৈরি হয়। তো প্রথমে আলুগুলোকে সরু সরু করে কেটে নিয়ে আমি ধুয়ে এখানে রেখে দিয়েছি। বেশি মোটা মোটা করে কিন্তু কাটবো না, সরু সরু করে কাটলে কি হবে এটা তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। ডাঁটাগুলোও দেখুন ভালোভাবে পরিষ্কার করে আমি ছিলে নিয়েছি। ছিলে এখানে আমি ধুয়ে রেখে দিয়েছি। কুমড়ো শাকটাও ছোট ছোট করে টুকরো করে কেটে সেটাও আমি ধুয়ে রেখে সব রেডি করে রেখে দিয়েছি। এবার কিন্তু আমি এটাকে তৈরি করব। প্রথমে তার জন্য আমি গ্যাসেতে একটা কড়াই বসিয়ে নিয়েছি। তো কড়াইটা বসাবার পর আমি এখানে প্রথমে জল দিয়ে দেব পরিমাণ মতো। আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি কিন্তু একটু বাড়িয়েই রাখবো। তো পরিমাণ মতো জল দেওয়ার পর আমি এখানে ডাঁটাগুলো আর আলুগুলো কিন্তু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো। অল্প অল্প করে আলুগুলো প্রথমে আমি দিয়ে দেবো। আলুগুলো এখানে সব দিয়ে দেওয়ার পর যে ডাঁটাগুলো আছে ওগুলোকেও আমি দিয়ে দেবো, যাতে আলু আর ডাঁটা একসঙ্গে কিন্তু সিদ্ধ হয়ে যায়। ডাঁটাও কিন্তু দেখুন আমার এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কি করব, তেজপাতা আর অল্প একটু লবণ কিন্তু আমি দিয়ে দেবো। প্রথমেই কিন্তু আমি বেশি লবণ দেব না, যদি লাগে পরে আমি কিন্তু এর মধ্যে লবণ ফের দিতে পারবো। নাহলে প্রথমেই যদি দিয়ে দিই হতে পারে হয়তো লবণটা বেশি হয়ে গেলে তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। এর মধ্যে কিন্তু আরেকটু জল দিয়ে দেবো যাতে আলুগুলো আর ডাঁটাগুলো ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে যায়। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমেই রাখবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার তেজপাতা আমি এখানে দিয়েছি, দুটো তেজপাতাকে আমি মধ্যি বরাবর করে ছিঁড়ে নিয়েছি, দিয়ে আমি কিন্তু দিয়ে দিয়েছি। তেজপাতা দিলে কি হয় সুন্দর একটা এর মধ্যে কিন্তু গন্ধ বের হয়। তো তেজপাতা দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পর এটাকে আমি সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। আমার সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না, এই কারণেই লাগবে না যে আলুগুলো কিন্তু আমি পাতলা করে কেটে নিয়েছি। তো আমি এটা এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট কিন্তু হাই ফ্লেমে এটাকে সিদ্ধ করতে দেবো। তো মাঝে মাঝে আমি একবার করে ঢাকনা খুলে দেখে নেব যে এটা সিদ্ধ হচ্ছে নাকি। দেখুন তো জলটা এরকমই থাকবে, বেশি কিন্তু জল থাকবে না। তবুও আমি আর একবার ঢাকা দিয়ে দেব, দিয়ে আর 5 মিনিট মতো আমি ফের এটাকে হাই ফ্লেমেতে সিদ্ধ হতে দেবো, যাতে এটা একবারে মাখামাখি মতো হয়ে যায়। এটা পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তখন কিন্তু আমি কুমড়ো শাকগুলো এর মধ্যে দিয়ে দিলে তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। এবার দেখুন ঢাকনা খুলে আমি ফের আপনাদের দেখাবো। জলটা কিন্তু অনেকটাই কমে গেছে, দেখতেই পাচ্ছেন জলটা এর মধ্যে কমে গেছে অনেকটা। আর একবার আমি নেড়ে চেড়ে নেবো ভালোভাবে। ডাঁটাগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ডাঁটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে কি আপনার বেশিক্ষণ টাইম লাগবে না, শাক কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো দেখুন জলটা পুরো কিন্তু মাখামাখি হয়ে গেছে, এরকমই কিন্তু প্রথমে করে নিতে হবে। আমি নেড়ে চেড়ে দেখলাম জলটা প্রায় আপনার শুকিয়েই এসেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি একটু মিডিয়াম করে দেব। তো এর মধ্যে এবার আমি শাকগুলো দিয়ে দেব, কুমড়োর যে শাকগুলো আছে কুমড়ো শাক দিয়ে দেব। কুমড়ো শাক কিন্তু খেতে খুবই ভালো লাগে, আপনি যদি ডাল দিয়েও রান্না করেন সেটাও কিন্তু খুবই ভালো হয়। আজকে আমি এটার সাদা ভাজি করব, মশলা সেরকম কিছুই এতে লাগে না, অথচ খেতে কিন্তু খুবই এটা সুস্বাদু। দেখুন কুমড়ো শাকগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো যাতে ভাপে কিন্তু শাকটা কমে যায়, কারণ এটা থেকে তো জল বের হবে, এটা কিন্তু কমে যাবে। আর প্রথমে আমি মিডিয়াম ফ্লেমেই এটাকে কমিয়ে দেবো। দেখুন শাক থেকে কত একটু জল বের হয়েছে। তো তবু জলটা একবারে কিন্তু শুকিয়ে নেব না, কারণ এটাতে ফোড়ন দিতে হবে। এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নেব যাতে আলুগুলো ডাঁটাগুলো শাকগুলো ভালোভাবে কিন্তু মাখামাখি হয়ে যায়। ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব। এই সময় যে রান্নাটা আমি করব এটা কিন্তু হাই ফ্লেমে আমি দেব না, এটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমেই এটা কিন্তু করব। হাই ফ্লেমে হলে কি হবে তলাটা ধরে যেতে পারে, যেহেতু জল কিন্তু এর মধ্যে খুব একটা বেশি নেই। তো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দেখুন এটা আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে। এটাকে আমি কিন্তু এবার একটা জায়গায় কিন্তু আমি ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পর আমি সেই কড়াইতেই কিন্তু এটা এবার ফোড়ন দেব। কড়াইটা কিন্তু ফের আমি বসিয়ে দিয়েছি। এবার কিন্তু ফ্লেমটা আমি মিডিয়াম ফ্লেমই রেখেছি।
প্রথমে আমি ফোড়নটা দেব। ফোড়নটা যে দেব আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি। সরষের তেলে ফোড়ন দিলে কি হয়, আপনার খুব সুন্দর একটা গন্ধ হয় আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়। সরষের তেল আমি দিয়ে দিয়েছি। তেলটাকে আমি ভালোভাবে প্রথমে গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি শুকনো লঙ্কা যেগুলো আছে ওগুলোকে দিয়ে দেব। ফ্লেমটা কিন্তু মিডিয়ামই আছে, হাই ফ্লেম কিন্তু করিনি। হাই ফ্লেম দিলে কি হবে, তাড়াতাড়ি কিন্তু জ্বলে যাবে। তো শুকনো লঙ্কাগুলো আস্তে আস্তে আমি এখানে সব দিয়ে দিয়েছি। এবার লঙ্কাগুলো কিন্তু একটু ভাজাভাজি করতে হবে। মিডিয়াম ফ্লেমে আমি লঙ্কাগুলোকে কিন্তু একটু লাল লাল মতো ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে বাকি উপকরণ দেব। দেখুন পেঁয়াজটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজ আপনি এর থেকে বেশিও দিতে পারেন। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কিন্তু স্লাইস করে কেটে নিয়ে সেটাই কিন্তু দিয়েছি ভালোভাবে। পেঁয়াজটা দেওয়ার পর আমাকে কিন্তু ভালোভাবে পেঁয়াজটা কিন্তু হালকা লাল লাল করতে হবে। আমি নেড়ে চেড়ে নেব ভালোভাবে। আর এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দেব, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু ভাজা ভাজা হয়ে যায়। এবার কিন্তু এর মধ্যে আমি যে রসুন আছে, রসুনগুলো ভালো করে আমি থেতো করে নেব। তাতে কি হবে, এর মধ্যে যে রসুনের যে গন্ধটা হয়, সুন্দর একটা গন্ধ কিন্তু বের হবে। গোটা গোটা কিন্তু দেব না, ভালোভাবে থেতো করে নেওয়ার পর সেই রসুনগুলো কিন্তু আমি দেব। আর রসুনগুলো দেওয়ার পর এগুলোও কিন্তু হালকা লাল লাল করে ভেজে নেব। তারপরেই কিন্তু আমি ফোড়নটা দেব। দেখুন রসুনগুলো সবই কিন্তু আমি থেতো করে নিয়েছি। এবার তেলের মধ্যে, পেঁয়াজের মধ্যে রসুনগুলি কিন্তু আমি সব ঢেলে দেব। রসুন দেওয়ার পর ভালোভাবে আমি রসুনগুলোকেও পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে নিয়ে লাল লাল করে ভেজে নেব। এটা বেশিক্ষণ টাইম লাগে না, আপনার 3 থেকে 4 মিনিট টাইম লাগবে পেঁয়াজগুলো আর রসুনগুলো লাল লাল করে ভেজে নিতে। দেখুন হয়েই গেছে, পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি লাল করব না, তাহলে কিন্তু পেঁয়াজটা জ্বলে যাবে। এর মধ্যে কিন্তু এবার শাকগুলো আমি ঢেলে দেব। শাকগুলো দেখুন আমি ঢেলে দিয়েছি। এবার দেওয়ার পর শাকগুলো কিন্তু ভালোভাবে আমাকে এর মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আমাকে 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করতে করতেই দেখুন বাকি যে জলটুকু আছে ওইগুলোও কিন্তু মাখা মাখা হয়ে যাবে। এখনও কিন্তু তলায় যে জলটা আছে সেটা মাখা মাখা করতে হবে। আর এর মধ্যে কিন্তু আমি 1 চামচ, চা চামচের 1 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা দেওয়ার ফলে কি হবে, এর টেস্টটা কিন্তু আরও অনেক বেশি ভালো হবে। একটু মিষ্টি মিষ্টি, একটু নোনতা নোনতা, খেতে কিন্তু এটা খুবই অপূর্ব লাগে। গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তো চিনি দেওয়ার পর আমি ভালোভাবে এটা মাখা মাখা করে নেব। দেখুন ভালোভাবে কিন্তু আমি এটা এবার মাখা মাখা করে নেব। আমি কুমড়ো শাক এর আগে রান্না করেছি, কিন্তু সেটা ডাল দিয়ে রান্না করেছি। আমি কখনো এইভাবে রান্না করিনি, কিন্তু এইভাবে একবার রান্না করে দেখলাম যে এটা কেমন লাগে। আমি এর আগেও একবার করেছি, কিন্তু খেতে আমাকে যথেষ্ট ভালো লেগেছে। তাই আমি ভাবলাম যে এটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করি। আপনারাও যদি বাড়িতে এইভাবে বানান, দেখবেন আপনাদেরও কিন্তু এটা খুবই ভালো লাগবে। আজকে কিন্তু কুমড়ো শাকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এতে কিন্তু কোনো বাড়তি কোনো মশলা লাগেনি, খুব কম উপকরণে দেখুন জাস্ট জমে গেছে। তো এটা আমি সার্ভ করে নিয়েছি দুপুরে লাঞ্চের সময় ভাতের সাথে। সবথেকে কিন্তু এটাই আমাকে বেশি ভালো লেগেছে। আপনাদের আমি অনুরোধ করব, আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখুন, অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা কী রেসিপি দেখতে চান।